রুনা সংগ্রহতে সকলকে স্বাগত জানাই। বইয়ের পাতার গল্প এখন আপনার কানে, আর সে গল্প বলবো আমি, রুনা মুখার্জি। বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি, রহস্য, রোমাঞ্চ, সামাজিক ও হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমি নিয়মিত হাজির হই। চলুন শুরু করি আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের স্বর্গের বাহন গল্পের তৃতীয় পর্ব, মার্ডার উইপন আবিষ্কার। নিজামত কেল্লার কবরখানায় কিছুক্ষণ খুব ভিড় হয়েছিল। পুলিশ ভিড় হটিয়ে না দিলেও মনে হচ্ছিল ওরা এমনিতেই বড় নিষ্পৃহ। একটু দেখেই কেটে পড়ল সবাই। পুলিশের মতে তাহির মিয়া দর্জি স্মাগলারদের হাতে খুন হয়েছেন। সীমান্ত এলাকা, তাই এখানে স্মাগলারদের বড় ঘাঁটি। তাদের পিছনে রাজনৈতিক মদদ থাকায় পুলিশ নাকি কিছু করতে পারছে না। ইদানিং তাহির দর্জি নামও পুলিশের খাতায় উঠেছিল। বিদেশি সিনথেটিক কাপড় চোপড়, ঘড়ি আর ছোটোখাটো ইলেকট্রনিক যন্ত্র পদ্মা পেরিয়ে এ তল্লাটে আসে এবং জাহানাবাদ থেকে তা কলকাতায় চালান যায়। তাহির মিয়া নিশ্চয়ই কিছু দামি মাল হজম করে ফেলেছিলেন। সেই নিয়ে গণ্ডগোল ঘটে থাকবে এবং রাগের বশে ওর মাথায় ইঁট টিঁট মেরে পালিয়েছে কেউ। সেই ইঁটটা অবশ্য খুঁজে পাওয়া যায়নি, যদিও কবরখানায় অজস্র ইঁট পড়ে আছে। বডি মর্গে চালান করে পুলিশ অফিসার রথীশ ভদ্র আমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করে গেলেন। যাবার সময় কর্নেলকে বলে গেলেন, হে আপনার স্যার, মশা মারতে কামান দাগা হবে। এসপি সাহেব গতকাল রেডিও মেসেজে আপনার কথা বলেছিলেন। তবে আমি আপনাকে বলছি, এমন খুনোখুনি এ তল্লাটে স্মাগলার আর অ্যান্টি সোশ্যালদের ভেতর আকচার লেগে আছে। আমরা বলি, মর তোরা নিজেরা নিজেরা কাটাকাটি করে, যদুবংশ ধ্বংস হোক, বেঁচে যাই আমরা। অবশ্য কর্নেলের সাহায্যের প্রয়োজন হলে সাহায্য উনি যথাসাধ্য করবেন, সে প্রতিশ্রুতিও দিয়ে গেলেন। বললাম, কর্নেল জর্জিস খাঁ সাহেবের বডি তো একইভাবে কবরখানায় পাওয়া গিয়েছিল। পুলিশের সে সম্পর্কে বক্তব্য কি? উনি কি স্মাগলারদের সাথে জড়িত ছিলেন? রামবাবু তেঁতো মুখে বললেন, আমাকে যে মুখ খুলতে দিলেন না, নইলে জিজ্ঞেস করতাম স্মাগলারদের ঘাঁটিটা কি কবরের ভেতর? কর্নেল একটু হেসে বললেন, জিজ্ঞেস করলে আপনার কি বিপদ হতো জানেন রামবাবু? পুলিশ ভূত প্রেতে বিশ্বাস করে না, উল্টে আপনাকে জেরার চোটে জেরবার হতে হতো। যাই হোক, আপনাকে একটা বিষয় আবার মনে পড়িয়ে দিই, নিজামত কেল্লার ভেতর কোথাও কোনো পাগল দেখলে যেন তার ছায়া মারাবেন না। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন বটে, রামবাবু নড়ে বসলেন। কিন্তু সকালে অতক্ষণ তো ঘোরাঘুরি করলাম, ছবিও তুললাম অনেক, কোনো পাগল টাগল তো দেখলাম না। কর্নেল বললেন, এসো জয়ন্ত, গঙ্গার ওদিকটায় ঘুরে আসি। রামবাবু আপনি যাবেন নাকি বিশ্রাম করবেন? রামবাবু উঠে দাঁড়ালেন, পাগলের কথা মনে করিয়ে দিলেন। হাসতে হাসতে বললেন, একা থাকি আর কোনো পাগল এসে আমাকে একা পেয়ে মেরে রেখে যাক। চলুন, আর আমি আপনাদের সঙ্গ ছাড়ছি না। আমরা নিজামত কেল্লার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। প্রায় 10:30 বাজে। শীতের মিঠে রোদ্দুরে হাঁটতে আরাম পাচ্ছিলাম, কিন্তু জনহীন ধ্বংসপুরীর এখন দিন দুপুরে কেমন ভয় জাগানো রূপ। হয়তো খুনোখুনির প্রতিক্রিয়া আমারই মনের ভুল। যতবার পা ফেলছি মনে হচ্ছে যেন ততবার একটু একটু করে এগিয়ে আসছে আমারই অদৃশ্য এক আততায়ী। সেই বিদঘুটে অনুভূতির হাত থেকে নিস্তার পাওয়া সহজ নয়। এদিকে রামবাবু চাউনি দেখে মনে হচ্ছে উনি পাগল খুঁজতে খুঁজতে হাঁটছেন,
কিংবা সেই শুঁটকো জ্যান্ত মরাটা পিছু নিয়েছে কিনা দেখার জন্য বারবার পিছনেও ঘুরে দেখে নিচ্ছেন। কর্নেলের চোখে যথারীতি বায়নাকুলার। নিশ্চয়ই পাখি টাকির ডাক শুনে খোঁজাখুঁজি করছেন। গম্বুজ ও মিনারওয়ালা বিশাল মসজিদের কাছে গিয়ে হঠাৎ লম্বা পা ফেলে কর্নেল অদৃশ্য হয়ে গেলেন। রামবাবু চমকানো স্বরে সর্বনাশ বলে দৌড়লেন সেদিকে। আমিও রামবাবুকে অনুসরণ করলাম। রামবাবু একটা খাঁড়া দেয়াল এবং মসজিদের মাঝখানে গলির ভেতর ঢুকে বলে উঠলেন, ওই যে কর্নেল স্যার। তারপর খাঁড়া দেওয়াল একটা ফোকর গলিয়ে ঢুকে গেলেন। উঁকি মেরে দেখি ভেতরে একটা খোলা চত্বর। তার ওধারে গাছের ফাঁকে গঙ্গার জল ঝিকমিক করছে। রামবাবু গঙ্গা দেখেই হাসি মুখে ঘুরে হাত ইশারায় আমাকে ডাকলেন। তারপর মনে হলো উনি গঙ্গার ছবি তুলতেই যাচ্ছেন। চত্বরের শেষ প্রান্তে ধ্বংসস্তূপ আর গাছপালা। রামবাবু সেখানে উধাও হয়ে গেলে আমি ফোকর গলিয়ে ঢুকে গেলাম চত্বরে। কিন্তু গঙ্গার ধারে পৌঁছে আর রামবাবু বা কর্নেল কাউকে দেখতে পেলাম না। নির্জনে একা কোনো ঐতিহাসিক জায়গায় গেলে এমনিতেই কেমন গা ছমছম করা একটা অস্বস্তি অনুভূত হয়। তার ওপর খুন খারাপি টাটকা স্মৃতি মনে মনে জলজল করছে। নিজেকে ভীষণ একা লাগলো। ডাকলাম, রামদা, রামদা। কোনো সাড়া পেলাম না। আরও কয়েকবার ডেকে একটা গাছের নিচে প্রকাণ্ড একটা লাইম কংক্রিটের চাবড়ার ওপর হতাশভাবে বসে পড়লাম। ভাবলাম, রামবাবু যেখানেই থাকুন আমার খোঁজে এদিকে ফিরে আসবেন। কর্নেলের কথা অবশ্য আলাদা। হয়তো এবেলার মতো কোনো পাখির পেছনে ঘোরাঘুরি করে কাটিয়ে দেবেন। স্নানাহারের কথা মনেও থাকবে না। সবে সিগারেট ধরিয়েছি, পেছনে পায়ের শব্দ হলো। বুক ছাঁত করে উঠল। কিছু ঘুরে দেখি সেই যমজ বোন আস্তে আস্তে আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। একজনের ঠোঁটের কোণা একটু হাসি, অন্যজন গম্ভীর। চোখে চোখ পড়লে তারা কপালে হাত ঠেকিয়ে আদাব দিল। আমিও আদাব দিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, আসুন আসুন, আলাপ করা যাক। হাস্যমতী সঙ্গিনীর কাঁধ ধরে ঠেলে নিয়ে এলো। তারপর বলল, আপনি সাংবাদিক তাই না? একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমার নাম জয়ন্ত চৌধুরী। জানি, আমরা দৈনিক সত্যসেবক পত্রিকায় আপনার নাম দেখেছি। আরও অবাক হয়ে বললাম, বলেন কি, আপনারা বাংলা পড়তে পারেন? গম্ভীর বোনটি ঝাঁঝালো স্বরে বলে উঠল, কেন পারবো না? আমরা তো এখানকার বাংলা স্কুলে পড়েছি। হাস্যমতী বলল, আমরা উর্দুও জানি, বাংলা জানি, একটু আধটু ইংরেজিও জানি। আপনাদের কার কি নাম এখনও জানি না। কিন্তু হাস্যমতী বলল, আমার নাম রুনা। আমার আপার নাম, দিদির নাম মুনা। আপনাদের দেখে এক বয়সী মনে হয়। রুনা বলল, হবেই তো, মুনা আমার চেয়ে আধ ঘন্টার বড়। বলে সে খিলখিল করে হেসে উঠল। মুনা ভুরু কুচকে ইশারায় তার বেহায়া বোনটিকে ভৎসনা করল, কিন্তু সে গ্রাহ্য করল না। বললাম, আপনারা বুঝি বেড়াতে বেরিয়েছেন? রুনা বলল, আমাদের আপনি আপনি করছেন কেন? তুমি বলুন। কর্নেল সাহেব তো সকালে দেখা মাত্রই তুমি বললেন। কর্নেল সাহেব কোথায় গেলেন? একটু হেসে বললাম, হারিয়ে ফেলেছি ওঁকে। মুনা আস্তে আস্তে বলল, আপনি এখানে কতক্ষণ আছেন জয়ন্তবাবু? বেশিক্ষণ নয়। কেন? আমার ছোট মামাকে ডেকেছেন এখানে? রুনা বলল, উনি চিনতে পারবেন না দেখলেও। বললাম, নিশ্চয়ই পারব। ছোট নবাব নাসির খাঁকে না দেখে থাকলেও চিনতে হয়তো অসুবিধে নেই, কারণ শুনেছি উনি পাগল হয়ে গেছেন। মুনা বলল, দেখেননি তাই না? না। আপনারা কি তাঁরই খোঁজে এসেছেন? রুনা চাপা স্বরে বলল, প্লিজ জয়ন্তবাবু, যেন মায়ের কানে না ওঠে। মা যদি জানতে পারেন
আমরা ছোট মামাকে খুঁজে বেড়াই, মেরে ফেলবেন একেবারে। মুনা দুঃখিতভাবে বলল, ছোট মামাকে মাঝে মাঝে দেখতে পাই দূর থেকে, কিন্তু সেখানে এসে আর খুঁজে পাই না। একটু আগে বাড়ির ছাদ থেকে দেখতে পেয়েছিলাম, ওই পাঁচিলের ওপর দাঁড়িয়ে আছেন। পাঁচিলটার দিকে ভয় ভয় তাকিয়ে বললাম, কিন্তু উনি তো শুনেছি পাগল, তাছাড়া তোমাদের বাবাকে নাকি উনি। দুই বোন একসঙ্গে বলে উঠল, না না না, আমরা বিশ্বাস করি না। বেগম সাহেবা বিশ্বাস করেন। মায়ের মাথায় বড় মামা ওটা ঢুকিয়ে দিয়েছেন। মুনা রাগের সঙ্গে বলল, বড় মামা কলকাতায় বসে খালি কলকাঠি না। একটা কথা জিজ্ঞেস করি, কলকাতায় তোমাদের বড় মামার বাড়িতে বিড্ডু নামে একটা লোক থাকে? কথা কেড়ে রুনা বলল, হ্যাঁ, বিড্ডু প্যালেসের বাবুর্চি ছিল। এখনও আছে নাকি? আছে। তোমরা বড় মামার কাছে যাও না বুঝি? 2 বছর যায়নি। বাবা মরে যাওয়ার পর আর কোথাও যাওয়াই হয় না। রুনা জিজ্ঞেস করল ফের, বিড্ডুর কথা বলছিলেন, কি ব্যাপার? বিড্ডু চুপি চুপি বলছিল, বড় নবাব ছোট নবাবকে একটা ছবির জন্য ওষুধ খাইয়ে পাগল করে দিয়েছেন। কথাটা বলে দুই বোনের মুখের দিকে নজর রাখলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না। রুনা একটু হাসল। সকালে কর্নেল সাহেবও ওই কথা বলেছিলেন। শুনে গিয়ে মাকে জিজ্ঞেস করেছিলাম। মা খুব বকাবকি করে বললেন, বিড্ডু মিথ্যেবাদী, চোর, দাগাবাজ। বিড্ডু বলছিল একটা তসবিরের জন্যে কি গণ্ডগোল হয়েছিল। তা তোমরা তেমন কোনো ছবির কথা শুনেছ কি? মুন্না বলল, কর্নেল সাহেবও তাই জিজ্ঞেস করেছিলেন। কিছু বুঝতে পারেনি তখন, বলে সে বোনের দিকে ঘুরল। আচ্ছা রুনা, আমার এখন মনে হচ্ছে বিড্ডু সেই ছবিটার কথা বলেনি তো? রুনা বলল, ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। মুন্না আমার দিকে ঘুরে চাপা স্বরে বলল, ওদিকে একটা বাড়ি ছিল, তার নাম ছিল খাজাঞ্চি খানা, ট্রেজারি। ছোটবেলায় শুনেছি সেখানে ইট পাটকেল সরালে নাকি মোহর পাওয়া যেত আগের দিনে। বাবা এই কেল্লাবাড়ির কেয়ারটেকার হওয়ার পর সেখানে একটা পুরনো সিন্দুক খুঁজে পেয়েছিলেন। রুনা ঝটপট বলল, আমরা কিন্তু দেখিনি। নানি মানে আমার মায়ের মা গল্প করতেন। সিন্দুকে অনেক বাঁধানো ছবি ছিল। প্যালেস ভেঙে পড়ছিল, তখন ছবিগুলো আমার নানির শ্বশুর। মুনা কথা কেড়ে নিয়ে বলল, তাকে সবাই বলতো গুন্না নবাব। তিনি ছবিগুলো সিন্দুকে ভরে খাজাঞ্চি খানায় রেখেছিলেন। রুনা বলল, সব ছবি নষ্ট হয়ে গিয়েছিল। বাবা রান্নাঘরে জ্বালানি করতে দিয়েছিলেন। একটা ছবি মোটামুটি আস্ত ছিল। সেইখানা বাইরের ঘরে, আপনারা যে ঘরে আছেন সেই ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছিলেন বাবা। জিজ্ঞেস করলাম, কিসের ছবি? মুন্না বলল, বোররাখের। বোররাখ কি? রুনা বলল, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের ধর্মের প্রফেট সশরীরে স্বর্গে গিয়েছিলেন খোদার কাছে, জানেন তো। তখন ওকে এক দেবদূত, আমরা বলি ফেরেস্তা, ওই বোররাখে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন। বোররাখ হলো একটা পক্ষীরাজ ঘোড়া, কিন্তু তার মুখ সুন্দরী মেয়েদের, মাথায় লম্বা চুল আর একটা তাজ পরানো। তাজ কি জানেন তো? আপনারা যাকে বলেন মুকুট। মুনা বলল, বাবার কাছে শুনেছি ছবিটা দিল্লির মোগল বাদশাহদের হারেমে ছিল। বাদশাহ আলমগীর মানে ঔরঙ্গজীব তো খুব ধর্ম মানতেন। ইসলামে জীবজন্তুর ছবি আঁকা বারণ, তাই ছবিটা উনি ফেলে দিয়েছিলেন। আমার নানার বংশের এক নবাব সেটা কুড়িয়ে নিয়ে এসেছিলেন, এই নিজামত কেল্লার প্যালেসে টাঙিয়ে রেখেছিলেন। বললাম, তাহলে খুব পুরনো ছবি। তা ছবিটার কি হলো? বলছি। মুন্না ঢোক গিলে বলল, ছবিটা সেবার বড় মামা এসে দেখতে পেয়ে নিয়ে যেতে চাইলেন। মা বললেন, ছবি তো নিয়ে গিয়ে বেচে দেবেন আপনি, এ ছবির অনেক দাম পাওয়া যাবে। আমার মেয়েদের
সলজ্জভাবে মুনা থামলে রুনা বলল, বলতে লজ্জা কী রে আপা, আমাদের বিয়ের জন্য টাকা লাগবে, তাই মা বললেন আমি তো সম্পত্তির কানাকড়ি পাইনি, সবই আপনারা দু ভাই মিলে বেচে টাকা নিয়েছেন, ছবিটা আমাকে দেবেন না? তাই শুনে বড় মামা বললেন, ঠিক আছে, তবে সাবধান, নাসির জানতে পারলে দাবি করবে। মুনা বলল, বড় মামা চলে যাওয়ার কিছুদিন পরে, সঠিক মনে পড়ছে না ছবিটা কিভাবে চুরি গিয়েছিল। তার কিছুদিন পরে, রুনা বলল 3 মাস পরে, মার্চে বড় মামা এসেছিলেন, আমার মনে আছে। আমরা স্কুল ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলাম না তখন? মুনা বলল, হ্যাঁ, মে মাসে পরীক্ষা হলো, সেই সময় ছবিটা চুরি গেল। পরের মাসে 16ই জুন রুনা ধরা গলায় বলল, বাবা মার্ডার হয়েছিলেন ওই দিন ভোরে। হঠাৎ জিজ্ঞেস করলাম, তোমরা ভূত প্রেতে বিশ্বাস করো? 2 বোনই অবাক হয়ে তাকালো, তারপর একসঙ্গে বলল, কেন? এমনি জিজ্ঞেস করছি, কবরখানার কাছে তোমাদের বাড়িটা, তাই জানতে ইচ্ছে করছে কখনো ওখানে ভূত প্রেত দেখেছ নাকি। মুনা ও রুনা পরস্পর তাকাতাকি করছিল। তারপর মুনা গম্ভীর মুখে বলল, কবরখানায় একজন জিন থাকে শুনেছি। জিনেরা তো ভূতপ্রেত নয়, কোরআন শরীফে আছে খোদা মানুষকে মাটি থেকে আর জিনকে আগুন থেকে তৈরি করেছেন। জিনেরা থাকে আকাশে, অন্য এক দেশে। রুনা বলল, অন্য কোনো প্ল্যানেটে থাকে ওরা, পৃথিবীতে আসে মাঝে মাঝে, তখন জায়গাটা আলো হয়ে যায়। মা বলেছিলেন, যে জিনটা কবরখানায় থাকে সে কোনো দোষ করে জিন মুলুক থেকে পালিয়ে এসে লুকিয়ে আছে। কোনো কোনো রাতে মা দেখেছেন কবরখানায় আলোর ছটা ঝলমলিয়ে ওঠে। ওদের সরলতা দেখে অবাক হলাম না, বরং মুগ্ধ হওয়ার মতো অপাববিদ্ধ সরলতা। একটু হেসে বললাম, তোমরা কখনো দেখনি নাকি দেখেছ? রুনা বলল, পরশু রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, ভীষণ শীত, তাই জানলা বন্ধ ছিল। বাথরুমে যাব বলে আপাকে ডাকলাম, আপা বলল মাকে ওঠা, নয়তো মিনাকে ওঠা। মায়ের যা ঘুম, তাই মিনাকে ডেকে ওঠালাম। মিনা মেঝে শুয়ে থাকে, কিন্তু সুইচ টিপে দেখি লোডশেডিং। জাহানাবাদে লোডশেডিং খুব কম হয়, তো মিনা মোম জ্বালবার জন্য দেশলাই হাতড়াচ্ছে। আমি দরজা খুলেছি। বাথরুম তো উঠোনের ওধারে, ঘরের বারান্দাটা বেশ উঁচু। হঠাৎ পাঁচিলের ওপারে কবরখানার দিকে আলোর ছটা দেখে অবাক হয়ে গেলাম। মিনা মোম জেলে বেরিয়ে সেও অবাক হলো। দুজনেই বুঝলাম কবরখানায় জিনটা বেরিয়েছে। রুনা খিলখিল করে হেসে উঠল, ভয় আর বাথরুম যাওয়াই হলো না। মুনা বলল, ভোরে নানান কবরে ফুল দিতে গিয়ে দেখি একখানে অনেকটা জায়গা জুড়ে শুকনো পাতা পুড়ে ছাই হয়ে আছে। জিনের ছটা লাগলে সব পুড়ে ছাই হয় যে। রুনা কি বলার জন্য ঠোঁট ফাঁক করেছে, এই সময় ধ্বংসস্তূপের পেছন থেকে এবং ঝোপঝাড় ঠেলে বেরিয়ে এলেন রামবাবু। এসেই হাঁপাতে হাঁপাতে বললেন, পালাও জয়ন্ত, পালাও, পাগল ইঁট নিয়ে দৌড়ে আসছে। তারপর আর দৃকপাত না করে চত্বর দিয়ে দৌড়ে দেওয়ালের সেই ফোকর গলিয়ে উধাও হলেন। হকচকিয়ে দাঁড়িয়ে গেছি। মুনা ও রুনা ফ্যালফ্যাল করে তাকিয়ে রামবাবুকে পালাতে দেখছিল। রামবাবু অদৃশ্য হলে দুজনে মুখ তাকাতাকি করে রামবাবুকে যে দিক থেকে এসেছেন সেই দিকে হন্তদন্ত হয়ে চলে গেল। ডাকলাম, মুনা, রুনা, তোমরা যেও না, কিন্তু ওরা কথা কানে নিল না। তখন উদ্বেগে এবং সাবধানে সেদিকে কয়েক পা এগিয়ে গেলাম। স্তূপটা পেরিয়ে দেখি 2 বোন হনহন করে এগিয়ে চলেছে। গঙ্গার একেবারে পারেই একটা প্রকাণ্ড দেওয়াল খাঁড়া দাঁড়িয়ে আছে, তার বুকেও বিরাট ধ্বংসস্তূপ এবং আগাছা, একটা টিলার মতো দেখাচ্ছে জায়গাটি। সেই দেওয়ালের সবচেয়ে উঁচু জায়গায়
কিছুক্ষণের মধ্যে একটা মূর্তি এসে দাঁড়ালো। ধূসর আকাশের পটে ছেঁড়া খোঁড়া প্যান্ট আর তেমনি নোংরা ছেঁড়া একটা পাঞ্জাবি তার পরনে, মাথায় একরাশ চুল, মুখে খোঁচা খোঁচা গোঁপ দাড়ি। পাগলই বটে, অর্থাৎ পাগলাদের ওই চেহারাটা পেটেন্ট বলা যায়। তবে এই পাগলের হাতে এক টুকরো আদলা ইঁট দেখে আর পা ভাড়াতে ভরসা হলো না। দুই বোন নিচে থেকে চিৎকার করে ডাকছিল, মাম্মুজান, মাম্মুজান। তাদের কণ্ঠস্বরে কান্না ছিল, কিন্তু পাগল নাসির খাঁ ভাগ্নিদের দিকে ভুলেও তাকাতে যেন রাজি নন। সম্ভবত তিনি উঁচু জায়গায় উঠে রামবাবুকেই খুঁজছেন। একটু পরে পূর্ব দিক ঘুরে কোথাও হয়তো পলাতক ফটোগ্রাফার ভদ্রলোককেই দেখতে পেলেন, কারণ তখনই হুঙ্কার দিয়ে সেদিকে নামতে শুরু করলেন। আমি উৎকণ্ঠায় আড়ষ্ট হয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলাম ঝোপের আড়ালে। মুনা ও রুনা মাম্মুজান বলে ডাকতে ডাকতে অদৃশ্য হলো। রামবাবু যদি ঘরে গিয়ে ঢুকতে পারেন, দরজা এঁটে দিলে পাগল নাসির খাঁয়ের হাত থেকে বেঁচে যাবেন। এই মুহূর্তে আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেছে। মুনা রুনার বাবা জর্জিস খাঁ এবং তাহের দর্জি ইঁটের আঘাতেই মারা পড়েছেন, আর সেই ইঁট মেরেছে এই নাসির খাঁই। হ্যাঁ, জর্জিস সাহেবের মৃত্যুর সময় নাসির পাগল ছিলেন না তা ঠিক, তবে রাগের বশে ইঁট ছুঁড়ে মারা সুস্থ মানুষের পক্ষেও তো সম্ভব। সুস্থ অবস্থায় যে ইঁট ছুঁড়ে মারে, পাগল হয়ে গেলে সেই ইঁট আরও জোরেই ছুঁড়ে মারবে। যুক্তিটা আমার খুব মনোপুত হলো। গরিব হয়ে যাওয়া নবাব পরিবারে পূর্বপুরুষের সংগৃহীত কোনো প্রাচীন চিত্রকলার নিদর্শন নিয়ে ঝগড়া ঝাঁটি এবং পরিণামে খুনোখুনি হয়ে যেতেই পারে, কারণ সেই ছবিটার দাম নিশ্চয়ই বহু টাকা। বিশেষ করে আমেরিকার বাজারে পুরনো পেন্টিং বেচবার মৌকা পেলে লক্ষপতি হবার চান্স আছে। কর্নেলকে এবার সূত্রগুলো ধরিয়ে দেওয়া দরকার, অথচ উনি খালি পাখি পাখি করেই আর এক পাগল। কর্নেলের খোঁজ গঙ্গার পাড় ধরে হাঁটতে থাকলাম। সেই টিলার মতো ধ্বংসস্তূপ বুকে নেওয়া বিশাল দেওয়ালের পাশ দিয়ে এগিয়ে বাঁদিকে একটা গলিপথ পাওয়া গেল। দুধারে ভাঙাচোরা দুটো বাড়ি দাঁড়িয়ে আছে। গলিটার একেবারে শেষে এক পলকের জন্য কাউকে চোখে পড়ল, যার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়েও। চেঁচিয়ে ডাকলাম, কর্নেল, কর্নেল। তারপর হন্তদন্ত হয়ে ছুটে গেলাম গলিপথে। একটা বিশাল খোলামেলা চত্বরে পৌঁছলাম। দেখলাম কর্নেল হনহন করে হেঁটে চলেছেন। চত্বরের শেষে গিয়ে ওকে ডাকতেই উনি ইশারায় আমাকে অনুসরণ করতে বললেন। একটা ভাঙা ঘরের দরজা দিয়ে ঢুকে ওদিকের আরেকটা দরজা পার হয়ে দুজনেই থমকে দাঁড়িয়ে গেলাম। আমরা মুনারুনাদের বাড়ির কাছে এসে পড়েছি, কিন্তু দৃশ্যটা সত্যি অবাক হবার মতো। পাগল নাসির খাঁয়ের হাতে ইঁটটা এখনও আছে এবং রামবাবু তার সামনে হাঁটু মুড়ে ক্যামেরা তাক করে তাকে ইশারায় পোজ দিতে নির্দেশ দিচ্ছেন। একটু তফাতে দাঁড়িয়ে অবাক চোখে জবজ বোন দুটি ছবি তোলা দেখছে। কর্নেল ও আমি এগিয়ে গেলাম ঘটনাস্থলে। রামবাবুর নাসির খাঁ কেউই আমাদের গ্রাহ্য করলেন না। একটা কামান মাটির স্তূপ থেকে মাথা উঁচিয়ে রয়েছে। সেই কামানের কাছে নাসির খাঁকে দাঁড়াতে ইশারা করলেন রামবাবু। তখন নাসির খাঁ হাতের ইঁটটা পায়ের কাছে ফেলে দিয়ে সেই নির্দেশ পালন করলেন। রামবাবু মুচকি হেসে বললেন, ওকে, রেডি। উনি ক্যামেরার শাটার টিপেছেন। সেই সময় নাসির খাঁ ঘুরে কর্নেল ও আমাকে দেখলেন। দেখা মাত্র ওর মুখে প্রচণ্ড ভয়ের ছাপ পড়ল। অস্ফুট স্বরে দুর্বোধ্য বলে কিছু উনি দৌড়ে গিয়ে কবরখানায় ঢুকলেন। তারপর কবরখানার দক্ষিণের নিচু পাঁচিল ডিঙিয়ে উধাও হয়ে গেলেন। রামবাবু খিক 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 করে হেসে বললেন,
পাগল বশ করার পক্ষে ক্যামেরার চেয়ে মোক্ষম আর কিচ্ছু নেই। ওহ, ভাবা যায় না, বুদ্ধিটা মাথায় না এলে কি ঘটে যেত। আমি দর্জি ভদ্রলোকের মতো এখানে ভাবা যায় না, ভাবা যায় না বললাম। ব্যাপারটা খুলে বলুন তো রামদা। রামবাবু একগাল হেসে বললেন, দৌড়তে গিয়ে গোলকধাঁধায় পড়েছিলাম। এখানে এসেও চিনতে পারছিলাম না কোন পথে যাব। তারপর হোঁচট খেয়ে পড়ে গেলাম। ততক্ষণে সিধে নাক বরাবর এসে পড়েছেন পাগলা নবাব। ইঁট তুলতেই ক্যামেরা তাক করে ধরলাম। অমনি দাঁড়িয়ে গিয়ে বলল, তসবির খিঁচো, তসবির খিঁচো। হঠাৎ চোখে পড়ল কর্নেল নাসির খাঁয়ের ফেলে যাওয়া ইঁটের টুকরোটা কুড়িয়ে নিয়ে কি দেখছেন। তারপর আবিষ্কার করলাম আদলা ঝামা ইঁটটাতে জমাট বাঁধা রক্ত রয়েছে। বুকটা ধরাস করে উঠল। গল্প পাঠ শেষ হলো। এতক্ষণ গল্প বলছিলাম রুনা মুখার্জি। সকলে খুব ভালো থাকবেন। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং নতুন নতুন গল্প শুনতে রুনার সংগ্রহকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। সবাই ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।